নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্পের দয়ায় জিওপলিটিক্স এমন কিছু ঘটনা দেখছে যেটা পৃথিবী 2-3 বছর আগে কখনো ভাবতে পারেনি। কানাডা ভার্সেস আমেরিকা, চীনের এবং প্রবেশ এই যুদ্ধের মধ্যে শুরু হয়ে গেছে একেবারে উত্তপ্ত বাক্য বিনিময়, এবং যেটা আলটিমেটলি কোনো মিলিটারি অ্যাগ্রেশনের দিকেই ইন্ডিকেট করছে। কি ব্যাপার, এই পুরো ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প যা ভেলকি দেখাচ্ছে, কালকে এই ছিল, আজকে নতুন আর একটা যুদ্ধ, নতুন আর একটা টেনশন শুরু। দেখুন, প্রথমে আপনাকে যেটা বুঝতে হবে, আমরা সবাই যেটা জানি যে কানাডা এবং চীনের একটা $7 বিলিয়ন ডিল হয়েছে জাস্ট দুদিন আগে, এবং ভবিষ্যতের জন্য আরো বিশাল বড় ডিলের দরজা খুলে রাখা হয়েছে। এবার এহেন ঘটনায় আমেরিকা বয়ান দিয়েছে অফিসিয়ালি, ইউএস মাস্ট স্টেপ ইন। আমেরিকাকে এর মধ্যে ঢুকতে হবে মিলিটারিলি ইউএস মাস্ট স্টেপ ইন। তাহলে আমেরিকা দেখছে তার ঘরের পাশে কানাডায় চীন ঢুকে গেছে, তো আমেরিকা মিলিটারি থ্রেট দিতে শুরু করে দিয়েছে চীনকে। এবার হঠাৎ করে কি হলো দেখুন, আপনাকে বুঝতে হবে সারা পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডারটা কি ছিল এবং কি হলো। সারা পৃথিবীতে আমেরিকা এতদিন মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত ছিল সুপার পাওয়ার। আমেরিকা গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে লিড করত। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলতে আমেরিকার আশেপাশের দেশগুলো এবং গোটা ইউরোপ মহাদেশকে আমরা বলতে পারি এক কথায়। এবং এই যে পশ্চিমী বিশ্ব, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এরা প্রত্যেকে হ্যাপিলি আমেরিকার নেতৃত্ব, আমেরিকা আমাদের বস, আমেরিকা আমাদের দাদা, এটাকে মেনে নিত। এবং এদের মধ্যে একটা ফিল ছিল যে আমরা হচ্ছি এই পৃথিবীর ফার্স্ট ক্লাস সিটিজেন, আর এই পৃথিবীর বাকি সব আফ্রিকা, এশিয়ায় ওইসব গরিব দেশ টেশ আছে, ওরা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস লোকজন। আমরা আমেরিকার নেতৃত্বে ফার্স্ট ক্লাস বিশ্ব। এবং আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে রাশিয়া। এর আগে যার নাম ছিল ইউএসএসআর। তো এই রাশিয়া বা ইউএসএসআর সবসময় চায় ইউরোপ মহাদেশ দখল করতে, এবং আমেরিকা আমাদের সবার নেতা হিসেবে রাশিয়াকে ঠেকিয়ে রেখে দিয়েছে, ইউরোপকে সুরক্ষার বর্মে মুড়ে রেখে দিয়েছে। এই ছিল গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, সে কানাডাই হোক আর ইউরোপের অন্য বিভিন্ন দেশই হোক, তাদের সবার ধ্যান ধারণা। এটুকু আমাদের কাছে ক্লিয়ার। এবার এই যে আমেরিকা সবার অভিভাবক বা গার্ডিয়ান হিসেবে ভূমিকা পালন করত এবং লোকজনও মেনে নিত, তার মূলত 3টে কারণ। প্রথম কারণ, দেখুন, আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকার মারাত্মক অস্ত্র ভান্ডার, আমেরিকার মারাত্মক ইকোনমি, এগুলো তো হার্ড পাওয়ার। এই দিয়ে আপনি লোককে কৃতদাস বানিয়ে রেখে দিতে পারবেন, যে ট্যাফও করলেই গুলি মারবো। কিন্তু লোকে যখন আপনাকে নিজে থেকে নেতা হিসেবে মেনে নিচ্ছে, তখন তার মানে ভয় দেখানো ছাড়াও আপনি এমন কিছু করেছেন যার ফলে লোকে আপনাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। তো আমেরিকার সেই 3টে পয়েন্ট আমি বলতে চেষ্টা করছি, যে কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমেরিকাকে ভালোবাসতো বা শ্রদ্ধা করত। কি কি? নাম্বার 1, আমেরিকা কিন্তু পুরো পৃথিবীতে প্রচুর হেল্প করত। কিরকম হেল্প করতো? ইউএন, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো ছিল ইউএনের, সেই সমস্ত অর্গানাইজেশনে কোথায় আফ্রিকায় খরা অঞ্চলে জলের ব্যবস্থা করা, কোথায় একদম প্রত্যন্ত কোনো অঞ্চলে সেখানে পড়াশোনার ব্যবস্থা করা, কোথায় ট্রিটমেন্টের ব্যবস্থা করা, ইউএনের যে বিভিন্ন বডিরা এইগুলো করতো, এখানে মেন ফান্ড জোগাতো আমেরিকা। তার মানে আমেরিকার ইমেজটা কি হলো? একজন পরোপকারী সমাজসেবী ভালো মানুষ। 2, আমেরিকা খুব সুন্দরভাবে সারা পৃথিবীতে ন্যারেটিভ কন্ট্রোল করত। মানে আমেরিকা ডেমোক্রেসির হয়ে কথা বলে, আমেরিকা মানুষের ভালো চায়, এই রকম ন্যারেটিভ সোজাসুজি নয়, আকারে ইঙ্গিতে ধীরে ধীরে যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তার জন্য সারা পৃথিবীতে আমেরিকা নিজের ফান্ডিং দিয়ে বড় বড় মিডিয়া হাউস তৈরি করেছিল এবং বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় বুদ্ধিজীবী বসিয়ে রেখেছিল, যে ভাই তোমাকে ব্যাকিং দেওয়ার দায়িত্ব আমার। কোনো একজন বুদ্ধিজীবী ধরা যাক পশ্চিমবঙ্গে বসে আছে, তোমার কোনো কাজ নেই, তোমায় কোনো না কোনোভাবে
এমন কিছু বক্তব্য দিতে হবে 2-3 মাস পর পর, এমন কিছু রিসার্চ পেপার লিখতে হবে, এমন সেমিনারে গিয়ে কথা বলতে হবে, যাতে পশ্চিমবঙ্গের মানুষের হয়তো 1%, ঠিক আছে 1% করেই হবে, আমেরিকা বিশাল বড় গেম খেলে, তার মনে হবে যে না 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 তাই তো, এই সমস্ত বাজে লোকদের এগেনস্টে আমেরিকা এমন একটা সভ্যতা যে গোটা পৃথিবীটাকে ধরে রেখেছে ঠিকঠাক অর্ডারে, এবং তার বিনিময়ে ওই বুদ্ধিজীবীকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিতে ডেকে কিছু সেমিনার অ্যারেঞ্জ করিয়ে দেবে আমেরিকা, এবং পার সেমিনার দিয়ে দিল $2 লাখ, যাও 10 বছর ভারতে গিয়ে বসে খাও। এইবার এই ন্যারেটিভ ছিল আমেরিকার হাতে, যার ফলে আমেরিকাকে যে কোনো মানুষ না না এরাই তো ভালো তাই তো। আর 3 নাম্বার, আমেরিকার যে নিজস্ব লবি, আমেরিকার নিজের লবি কারা? আমেরিকার আশেপাশের দেশগুলো এবং গোটা ইউরোপ মহাদেশ, সেই লবির কখনো ক্ষতি হতে দিত না, যে এরা আমার নিজের লোক, আমরা যত হম্বিতম্বি করব এশিয়ায়, আফ্রিকায়, মিডল ইস্টে, গালফ কান্ট্রিজে, ইউরোপের কোনো ক্ষতি আমরা হতে দেব না। তো এই 3টে জিনিসের ফলে এই ইউরোপ এবং আমেরিকার আশেপাশের বাকি দেশগুলো আমেরিকাকে গার্জিয়ান হিসেবে মেনে নিত। এবার লাস্ট 1 বছরে কিভাবে জিওপলিটিক্স মারাত্মকভাবে চেঞ্জ হতে শুরু করলো। জিওপলিটিক্স চেঞ্জ হয় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিওপলিটিক্সের ইতিহাসে এমন একটা নাম, যার নাম অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ভালো বা খারাপ পরের কথা, যে এই লোকটা জিওপলিটিক্সকে এমন দ্রুত চেঞ্জ করেছে, যেটা হয়তো নেক্সট 100-200 বছরে চেঞ্জ হবার কথা ছিল, এই লোকটা 2 বছরে চেঞ্জ করে রেখে দিয়েছে। প্রথম এসে কি করলো? প্রথম এসে বলল ইউএন, এখান থেকে আমেরিকা সরে আসবে, ইউএনএ আমাদের লস হয়, ইউএনএ আমেরিকার প্রচুর টাকা খরচ হয়, আমরা কেন এত টাকা খরচ করব। টোটাল বিজনেস মাইন্ডেড একটা লোক। কিন্তু খেয়াল করে দেখুন, ইউএনএ আমেরিকা যে টাকাটা খরচ করত, সেই খরচ দিয়েই সারা পৃথিবীতে আমেরিকা হেল্প করত, এবং এই হেল্পের ইমেজ থেকেই আমেরিকাকে বাকি পৃথিবী বা বিশেষ করে ওর যারা ইউরোপের লোকজন, তারা গার্জিয়ান হিসেবে মেনে নিত। ডোনাল্ড ট্রাম্প ইনস্ট্যান্ট তো কিছু লাভ করে নিল, না না আমরা ইউএনের বিভিন্ন এইসব টাকা পয়সা অকারণে খরচ করব না, আমাদের দেশের লোকের ট্যাক্সের টাকা। বাট আলটিমেট আমেরিকার এতগুলো প্রেসিডেন্ট, আমেরিকার ডিপ স্টেটের লোকেরা এত বছর ধরে যে ইমেজ বিল্ড করে রেখেছিল, সেটা একদিনে ডোনাল্ড ট্রাম্প দিল নষ্ট করে। সারা পৃথিবী সন্দিগ্ধ হলো, আমেরিকার গার্জিয়ান নেই, আমেরিকার মানুষের হেল্প করবে না। ঠিক আছে, হয়তো ওদের একটু টাকা পয়সার টানাটানি হতে পারে, চলো আবার হয়তো কিছুদিন পর করবে, কারণ এই ঝটকাটা তো মানুষ একদিনে নিতে পারছে না। আমাদের কথা ভাববেন না, ইউরোপের লোকের কথা ভাবুন। এইবার কয়েকদিন পরই ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করে দিল ন্যাটো থেকে আমেরিকা 2027 বেরিয়ে যাবে, ন্যাটোতে আমাদেরই সব খরচ হয়, ইউরোপকে সুরক্ষা আমরা দিয়ে রাখি। ইউরোপ নিজেরা ন্যাটোতে খরচ করছে না, নিজেরা কালচার এটা ওটা সেটাই খরচ করছে, আর সুরক্ষা দেবার দায় কি আমাদের নাকি? রাশিয়ার বিরুদ্ধে কি কেবল আমরা লড়বো নাকি? ন্যাটো 2027 পর আমেরিকা টানবে না। এবার ইউরোপের লোকেরা ধাক্কা খেলো, যে ভাই হেল্প টেল্প কমিয়ে দিচ্ছে ঠিক আছে, আমেরিকা তো ইউরোপকে খুব একটা সামাজিক কাজে হেল্প করতো না, কারণ ইউরোপ নিজেই বড় লোক দেশ, তার আর কি হেল্প লাগবে, ওসব আফ্রিকা এশিয়া ফেশিয়া হেল্প করতো, হেল্প সরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, কোনো আমাদের গায়ে লাগেনি। এইবার যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইউরোপ তোমাকে সিকিউরিটি আর আমরা দেব না, এইবার ইউরোপ এক ঝটকায় ঘুম ভেঙে, মানে আমরা তো জানি ইউএসএ আমাদের নেতা, ওর কথাতে আমরা এর সঙ্গে ওর সঙ্গে, মানে দাদা বলে দিয়েছে, দাদা দেখে নেবে। এবার যখন উল্টো দিকের লোকেরা চামচাকে পেটাতে আসছে, দাদা বলছে পেটাও, আমাকে, আমি একে বাঁচাবো না। এবার ও তো সারা জীবন লড়াই করে গেছে দাদার ভরসায়, লাস্ট 70-75 বছর ধরে। এবার ইউরোপ দেখছে যে ভাই আমার তো সিকিউরিটি সিস্টেমই বানানো নেই, বানাতে তো অন্তত 15-20 বছর লাগবে স্টেপ বাই স্টেপ, রাতারাতি কি সিকিউরিটি সিস্টেম হয় নাকি? আমেরিকা বলছে আমি তো সিকিউরিটি দেব না। ইউরোপ ধাক্কা খেলো। ইউরোপ যখন ধাক্কা খেলো এবং হজম করে উঠতে পারছে না এই ধাক্কা, সেই সময় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, গ্রিনল্যান্ড তো আমার, গ্রিনল্যান্ড আমেরিকা নিয়ে নেবে, আমরা গ্রিনল্যান্ডের প্রত্যেক নাগরিককে টাকা দিয়ে দেবো, সেই টাকায় ওরা হ্যাপিলি থাকবে, ভালো অফার, আর যদি ভালো অফার মানতে না চায় জোর করে নিয়ে নেবো, কে আটকাবি আটকা। ইউরোপের চূড়ান্ত ধাক্কা, যেটা হচ্ছেটা কি, এই সেই অভিভাবক যে ইউরোপকে রক্ষা করত, সারা পৃথিবীতে হেল্প করত, এর একটা ডেমোক্রেটিক সুন্দর ইমেজ সারা পৃথিবীতে, ইউরোপকে রক্ষা করা তো ছেড়েই দিচ্ছে, বলছে ন্যাটো থেকে সরে যাব, ইউরোপ রাশিয়ার সঙ্গে বুঝে নাও, উল্টে ইউরোপের জায়গা নিজে কেড়ে নিচ্ছে। এবার কি হবে?
ইউরোপ এমন ধাক্কা এত দ্রুত কোনোদিন এক্সপেক্ট করেনি এইভাবে খাবে। এবং ইউরোপ যখন সবাই মিলে এক হয়ে বলতে গেল যে না না এটা আমেরিকা ভুল করছে, ইউরোপ কি জানে যে আমরা যদি সবাই মিলে বিবৃতি দিই, আমাদের একটা দেশগুলোর সম্মান আছে, আমরা ইউরোপের দেশ, আমরা এত সম্মানীয় সারা পৃথিবীতে, আমাদের একটা আছে না, আছে আমাদের, তো আমেরিকা নিশ্চয়ই আমাদের সম্মান দেবে। তো ইউরোপের দেশগুলো যে আমেরিকার বিরুদ্ধে বিবৃতি দিল, আমেরিকা হেভি সম্মান দিয়েছে। বিবৃতি আমাদের বিরুদ্ধে 10% ট্যারিফ 1 ফেব্রুয়ারি থেকে, মেয়ের মধ্যে না শোধরালে জুন মাস থেকে 25% ট্যারিফ। ইউরোপ শকড যে ভাই ট্যারিফ তো ইন্ডিয়ার ওপরে লাগাতো, আমরা আনন্দে থাকতাম, আমাদের কি, আমাদের তো দাদা কিছু করবে না, আমাদের ওপরে ট্যারিফ। ইয়েস, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং এই ব্যাকগ্রাউন্ডে আপনি ফেলে বিচার করুন কানাডাকে, একটা দেশ যাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প লাস্ট 1 বছর মজা ওড়ালো যে কানাডা তো আমেরিকার 51st স্টেট, আমেরিকাতে 50টা রাজ্য আছে, কানাডা আমেরিকার প্রতিবেশী দেশ, ওটা তো আমাদের 51তম রাজ্য। তার মানে ডিরেক্ট ইঙ্গিত, আপনি ভাবতে পারছেন, এইভাবে ভাবুন, নরেন্দ্র মোদী বলছে বাংলাদেশ, হ্যাঁ ওটা তো আমাদের নতুন রাজ্য। আপনি ভাবতে পারছেন কি হতে পারে, কি হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট অফিসিয়ালি স্টেটমেন্ট দিচ্ছে কানাডা ওটা তো আমাদের 51তম রাজ্য। কানাডার প্রেসিডেন্ট আবার কি, ও তো গভর্নর, প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প, ও আমার আন্ডারের গভর্নর। মানে পরিষ্কার ক্লিয়ার, কোনো চায়ের দোকানে বসে কথা হচ্ছে না, প্রেসিডেন্ট বলছে যে ওটাকে তো নিয়েই নেব। পুরো ইউরোপ, পুরো আমেরিকার আশেপাশের দেশরা ইজ অ্যাট শক যে আমেরিকা, রাশিয়া, চীন ওসবের সঙ্গে লড়াই কি করবে, তো আমাদেরই মেরে ধরে খেয়ে নেবে, কি করব এবার, কে বাঁচাবে? সারা জীবন তো আমেরিকার হয়ে গলা ফাটালাম রাশিয়ার এগেনস্টে, এবার তো রাশিয়াও বাঁচাতে আসবে না আমাদের। খেয়াল করে দেখুন জিওপলিটিক্সের সেই ফর্মুলা, আমেরিকা কোনো দেশের শত্রু হলে তবু ঠিক আছে, বাট কোনো দেশের বন্ধু হলে তারা তো শেষ। খেয়াল করে দেখুন ভারতবর্ষের সেই ফর্মুলা, আমরা ব্যালেন্স করে চলবো, আমেরিকান লবিতে ঢুকবো না, বা ইনফ্যাক্ট কোনো দেশের কোর বন্ধু আমরা হব না। ইউরোপ আমেরিকার বন্ধু ছিল, অনেক লাভ পেত। অনেকে মনে করতেন ভারতও রাশিয়া বা আমেরিকার পুরো বন্ধু হয়েই যেতে পারে, কেন কয়েকটা পয়েন্টে এগেনস্টে যায়, কি লাভ হয়? ভারত লং টার্ম চিন্তা করে। 75 বছর ইউরোপ লাভ পেল না আমেরিকার থেকে। জিওপলিটিক্সে মহাকালের নিয়মে 75 বছর 75 সপ্তাহের সমান, দেখতে দেখতে কেটে যায়। ভারতকে ভাবতে হয় 500 বছর, 750 বছর। কারোর থেকে কাউকে দাদা দাদা বলে তার থেকে ভিক্ষা নিতে থাকলে নিজেকে এইভাবেই দুর্বল হয়ে যেতে হয়। সেই দাদা যখন থাপ্পড়টা মারে তখন আর থাপ্পড়টা সহ্য করবার ক্ষমতা থাকে না। তাই ভারত 75 বছর দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে, ইনফ্রাস্ট্রাকচারহীনতার সঙ্গে লড়াই করেছে, একটু একটু করে নিজেকে বিল্ড করেছে। আমেরিকার পায়ে গিয়ে ধরলে, আমেরিকার শিষ্য হয়ে গেলে আমেরিকা কি না দিয়ে দিত ভারতকে, করেনি। ওটা শর্ট টার্ম হতো, লং টার্ম হতো না। এবার আমেরিকা বলছে যে দেখো কানাডা দেশটা, এদের সিকিউরিটি খুব একটা ভালো না, এদের মিলিটারি ভালো না, তো কানাডা মিলিটারিতে কেন খরচ করবে, আমেরিকা আছে বাঁচাবে, কেউ খরচ করেনি। তো এদের দুর্বল মিলিটারি আর্কটিক রিজিয়নের মধ্যেই পড়ছে, সেই আর্কটিক রিজিয়ন যেখানে গ্রিনল্যান্ড রয়েছে। আর্কটিক রিজিয়ন ভবিষ্যতে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আর্কটিকে বরফ গলছে, ওখানে নতুন সি রুট তৈরি হচ্ছে, ওখান দিয়েই বাণিজ্য হবে। আর সি রুটের ওপর যদি রাশিয়ার কবজা থাকে, রাশিয়া যদি বলে আয় আমেরিকার জাহাজ, একটাকে ধরবো আর সিজ করব, আমেরিকার ইকোনমি শেষ। তো যে অঞ্চল দিয়ে জাহাজ যাবে সেই অঞ্চলে কন্ট্রোল রাখা খুব জরুরি আমেরিকার জন্য। আর্কটিক রিজিয়নে বরফ গলছে, আমেরিকার চিন্তা নেই পরিবেশ নিয়ে, আমেরিকার চিন্তা বরফ গলে যে নতুন সি রুট তৈরি হয়ে যাচ্ছে, এর পাশেই তো রাশিয়া। রাশিয়া তো এনি টাইম এই রুটকে দখল নিয়ে নিতে পারে, কানাডা তো আটকাতে পারবে না। তো আমেরিকার নিজের সার্ভাইভালের জন্যই আমেরিকার দরকার, আমেরিকা বাধ্য আর্কটিকের দখল নিতে।
আর্কটিকের দখল আমেরিকার হাতে তখনই থাকবে যখন কানাডা আমেরিকার হবে, যখন গ্রিনল্যান্ড আমেরিকার হবে। তাই আমেরিকা আজ ওপেনলি বলছে যে কানাডা যদি নিজের নর্থকে সিকিউর করতে না পারে, ইউএস মাস্ট স্টেপ ইন, তাহলে ওখানে আমেরিকাকে ঢুকতে হবে। কানাডার সার্বভৌমত্ব শেষ। আর এহেন অবস্থায় কানাডার কাছে করার কি ছিল? দুটোই ছিল, হয় সারেন্ডার করো, আত্মসমর্পণ, যে হ্যাঁ আমরা আমেরিকার মধ্যে ঢুকে গেলাম, 51তম রাজ্য হয়ে গেলাম আমেরিকার, আর নইলে কানাডার যেটা করার ছিল কানাডা সেটাই করেছে। এমন একজন লিডারকে খুঁজে বের করো সারা পৃথিবীতে যার ক্ষমতা আছে কিছু অংশ অন্তত আমেরিকাকে টক্কর দেওয়ার, যে আমেরিকার মতো পাগলা নয়, যে প্রেডিক্টেবল খানিকটা হলেও, যে স্টেবল খানিকটা হলেও। আমাদের নতুন দাদা চাই, যে নতুন দাদার ছত্রছায়ায় আমরা বেঁচে থাকবো, যে নতুন দাদা আমেরিকার অত্যাচার থেকে আমাদের বাঁচাবে। এবং সেই নতুন দাদার নাম, সামরিক পাওয়ারে রাশিয়া 1 নাম্বার, ইকোনমিক পাওয়ারে চীন 1 নাম্বার। আমেরিকান গোটা লবি তো রাশিয়ার বিরুদ্ধেই এত বছর ধরে লড়ে গেল, তো রাশিয়াকে গিয়ে তো আর দাদা বলতে পারে না, তো পড়ে থাকে একটাই নাম, চীন। কাজেই মোর প্রেডিক্টেবল, মোর স্টেবল চীনের সঙ্গে কানাডা ডিল করে নেয়। এবং দেখুন, $7 বিলিয়ন ডিল মানে কেবল চীন যে বিজনেস শুরু করছে কানাডার সঙ্গে বা বিজনেস বাড়াচ্ছে তা নয়, বিজনেসের সঙ্গে সঙ্গেই বাড়বে চীন কানাডা রিলেশন। রাতারাতি তো হয় না, আস্তে আস্তে দেখবেন মিলিটারি যৌথ কোঅপারেশন হচ্ছে, আস্তে আস্তে চীন ওখানে বেস বসাচ্ছে। এবং আমেরিকার পাশের দেশে চীন গিয়ে যদি একটা নেভাল, এয়ারফোর্স বা মিলিটারি বেস বসিয়ে দেয়, সেটা আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হবে। কাজেই আমেরিকা তড়ি ঘড়ি কানাডার বিরুদ্ধে ক্ষেপে বোম। এবার কি হতে চলেছে নেক্সট পৃথিবীর ভবিষ্যৎ? দেখুন, আমি কোনো তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, আমি অ্যাস্ট্রোলজার নই, কিন্তু খেয়াল করে দেখুন, আজ থেকে যখন 6 মাস 8 মাস আগে স্কিল বাংলা চ্যানেলে যে সময় নিউজ চ্যানেলগুলোয় দেখাচ্ছে আমেরিকা এই করে নেবে, আমেরিকা ওই করে নেবে, আমরা এই চ্যানেলে আলোচনা করছি যে আমেরিকার পতন শীঘ্রই হবে। শীঘ্র মানে কিন্তু আবার ভাববেন না কাল বা পরশু, টাইম লাইনও আমি দিয়ে দিয়েছিলাম 2038 থেকে 2040, ঠিক বলছি তো? কোনোদিন নিজের কথার থেকে আমি সরি না, 13 থেকে 15 বছরের মধ্যে, এটাই বলে রেখেছিলাম, যখন চীন 1 নাম্বার ইকোনমি হয়ে যাবে। কি করে বলছিলাম এটা, কি করে মিলে যাচ্ছে? আজকে আমেরিকার এগেনস্টে ইউরোপ দাঁড়িয়ে যাচ্ছে, আজকে আমেরিকার পাশের দেশ চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে নিচ্ছে আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে। আমেরিকা সারা পৃথিবীতে একা হয়ে যাচ্ছে। ভবিষ্যৎবাণী করিনি সেদিন, যেহেতু এতদিন ধরে ইন্টারন্যাশনাল রিলেশন পড়াচ্ছি এত এত স্টুডেন্টকে, তাই ইন্টারন্যাশনাল রিলেশন কেবল পেপারের হেডলাইন দেখে তো বিচার করি না। এত বছর ধরে কনসেপ্ট পড়েছি, এত বছর ধরে চর্চা করছি, প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে যারা সারা পৃথিবীর বড় বড় অ্যানালিস্ট তাদের লেখাপত্র পড়েছি, সেই অভিজ্ঞতা থেকে, সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে এটুকু আমার কাছে ক্লিয়ার ছিল যে যখন কোনো শক্তি তার মুখোশ সরিয়ে দিয়ে সে হিংস্র হয়ে ওঠে, প্রথম কয়েক মাস, কয়েক বছর, কোনো কোনো ক্ষেত্রে কয়েক দশক সে জিতে যাবে। সে আপনার পাড়ার কোনো পঞ্চায়েত নেতা হোক, আপনার কোনো রাজ্যের কোনো শাসক দল হোক, আপনার এলাকার কোনো এমএলএ হোক, কিংবা জিওপলিটিক্সের কোনো সুপার পাওয়ার হোক, বাট তার উদ্দেশ্য যে খারাপ, সে যে অহংকারী, উদ্ধত, কাউকে সম্মান দিচ্ছে না, এই ব্যাপারটা যখনই পাবলিকের কাছে ক্লিয়ার হয়ে যাবে, পাবলিক ভিতরে ভিতরে তার এগেনস্টে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। সঙ্গে সঙ্গে কি যেতে পারবে? পারবে না, কারণ সে তখনও সুপার পাওয়ার, তার এগেনস্টে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কে যাবে? তো মানুষ ভয় পাবে, 2 পা এগোবে, 3 পা পিছোবে, এটা চলতে থাকবে ট্রানজিশন পিরিয়ড। কিন্তু ওর মধ্যে থেকেই একদিন কেউ না কেউ উঠে আসবে যে এই মারাত্মক হিংস্র যে শাসক তাকে সরিয়ে দেবে। এবং সরানোর সময়টা খুব দ্রুত হয়ে যায় কাজটা, কারণ বাকি গোটা পৃথিবী মনে মনে তার এগেনস্টেই আছে, খালি তার নির্ভরযোগ্য বিকল্প পাচ্ছিল না বলে এতদিন চুপ করেছিল। আপনারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, আপনারা তো দেখেছেন পৃথিবীর ইতিহাসে এমন অনেক উত্থান পতন। আপনারা তো নিজেদের দেশে, নিজেদের রাজ্যে দেখেছেন। আমি তো দাদুর কাছ থেকে শুনি কংগ্রেস, চারিদিকে তো কংগ্রেস,
মানে নেহেরু, ইন্দিরা গান্ধী, এ আবার কোনোদিন সরতে পারে নাকি? অসম্ভব। इंडिया इज इंदिरा, जब तक चांद सूरज रहेगा इंदिरा तेरा नाम रहेगा। পুরোনো দিনের লোকেরা হয়তো রিলেট করতে পারবেন, আমি তো দাদুর থেকে শুনেছি। কোথা থেকে কমিউনিস্ট পার্টি এলো এবং কংগ্রেস শেষ হয়ে গেল? কমিউনিস্ট শাসন আমাদের ছোটবেলায় দেখেছি, মানে ঝান্ডা তো লালই হয়, এছাড়া আবার কেউ জেতে নাকি? আমরা তো ছোটবেলায় তাই জানতাম যে চীনের মতো মনে হয়, মানে সিপিএমই জেতে, অন্য আবার কেউ জিততে পারে নাকি? তারপর কোনো একটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেস, একজনই নেত্রী ছিল, কোথাও বন্ধ করলে পুলিশ মেরে তুলে দিত, খবরে দেখাতো, লোকে হাসতো, কি করবে? কোনো একদিন কেমন করে খেলা ঘুরে গেল, তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে ফেললো। তৃণমূল কংগ্রেসের টাইম চলছে, কোনো একদিন কোনো XYZ দল আবার চেঞ্জ হয়ে যাবে, হবেই, হতে বাধ্য, পাওয়ারের নিয়মই এটা। তো এই ক্যালকুলেশন আপনার কাছে থাকলে আপনি তখন আর খবরের হেডলাইনে বিশ্বাস করবেন না যে আমেরিকা সুপার পাওয়ার থেকে যাবে। তখন আপনি লজিক্যাল ক্যালকুলেশনে আসতে চেষ্টা করবেন যে আমেরিকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া দেশগুলো কার সাহায্য প্রার্থনা করবে। তিনটেই নাম আসে, RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। রাশিয়ার সাহায্য প্রার্থনা করতে পারবে না দেশগুলো, কারণ দেশগুলো এত বছর ধরে ডিরেক্ট রাশিয়ার বিরুদ্ধেই লড়ে গেছে। ইন্ডিয়া এখনো 3 নম্বরে, রাশিয়া চায়নার পরে। তো আমার ইমিডিয়েট এমন একজনকে দরকার যে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারবে, তার নাম ইন্ডিয়া নয়। ইন্ডিয়ার নাম সেখানে আসবে 2047-50 থেকে। অপশন একটাই থাকে, চীন। তাই চীনের কাছেই যাচ্ছে পৃথিবীর সমস্ত দেশগুলো। আমেরিকার লবি থেকে বেরোবে, চীনের লবিতে আসবে, এটা হতে বাধ্য। এবং এখানে ইন্ডিয়ার কখনো লাফিয়ে চীনের আগে যাওয়া উচিত নয়, যে না চীনের কাছে যেতে হবে না, আমরা দাদা আমাদের কাছে চলে এসো। ইন্ডিয়ার স্ট্রেংথ এখনো অতটা হয়নি। চীনকে দেখুন, লাস্ট 30 বছর চীন কোনো যুদ্ধ করেছে? চীন কোনো ঝামেলায় গেছে? চীন জানতো টাইম চলে আসবে, নিজের ইকোনমিকে বাড়াও, চীন কাজ করে গেছে। চীন লাস্ট 30 বছর যেটা করে গেছে, ভারতের এখন ঠিক ওটা করতে হবে। সঙ্গে ভারত আর একটা অ্যাডভান্টেজ পাবে, কি জানেন তো? আজকে ইউরোপ এবং আমেরিকার দেশগুলো চীনের আন্ডারে আসছে, আফ্রিকাও আসবে, এশিয়াও আসবে। মিলিয়ে নিন, রাশিয়ার সঙ্গেও ইউরোপ, আফ্রিকার যে সমস্ত আমেরিকাপন্থী দেশ ছিল এবং এশিয়ার যে সমস্ত আমেরিকাপন্থী দেশ ছিল, আস্তে আস্তে তাদের মধ্যে অনেকে রাশিয়া চীনের আন্ডারে চলে আসবে। মানে ডিরেক্ট তারা রাশিয়ার আন্ডারে আসবে না, রাশিয়া চীন ভাই ভাই হয়ে যাবে। এবং এই ইউরোপ আমেরিকার দেশগুলো যে রাশিয়ার এগেনস্টে লড়েছে, সেই রাশিয়া চীনের আন্ডারে আসবে। কিন্তু যেহেতু রাশিয়া চীনের সঙ্গে ইউরোপ আমেরিকার আদর্শগত ডিফারেন্স রয়েছে, ইউরোপ আমেরিকা ক্যাপিটালিস্ট, রাশিয়া চীন কমিউনিস্ট বা সোশ্যালিস্ট। চীন যদিও ক্যাপিটালিজমকে কমিউনিজমের সঙ্গে মিলিয়ে নিয়েছে, সেটা আলাদা কথা। এবং যেহেতু রাশিয়াকে ইউরোপ বিশ্বাস করতে পারে না, যেহেতু চীনের ডেট ট্র্যাপকে আফ্রিকা বিশ্বাস করতে পারে না, কাজেই এই গোটা বড় ওয়ার্ল্ড, ইউরোপ এবং আফ্রিকার এত এত দেশ, এরা সবাই ইন্ডিয়াকে চাইবে রাশিয়া চীনের মাঝখানে ব্রিজ হিসেবে, যে রাশিয়া আর চীন যেন গন্ডগোল কিছু না করে দেয় আমাদের সঙ্গে, তার গ্যারান্টার হিসেবে আমরা ইন্ডিয়াকে চাই। ইন্ডিয়ার গুরুত্ব বাড়বে বিশ্বমঞ্চে। ইউরোপ এবং আফ্রিকা এবং আমেরিকার ছোট দেশগুলোর কাছে ইন্ডিয়া সেই শক্তি যে রাশিয়া চীনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে রাশিয়া চীনকে বুঝিয়ে রাখতে পারবে এইগুলো করো না। এবং রাশিয়া চীন একই কারণে ইন্ডিয়াকে গুরুত্ব দেবে যে ইন্ডিয়া হচ্ছে সেই শক্তি যাকে বিশ্বাস করে আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপ মহাদেশের দেশগুলো রাশিয়া চীনের আন্ডারে আসবে, রাশিয়া চীনের কথা শুনে চলবে। ইন্ডিয়ার নেক্সট 20 বছর জাস্ট এই গ্লোবাল অর্ডারটাকেই মেনটেন করে যাওয়া উচিত, না তো রাশিয়া চীনের লবিতে ঢুকে গিয়ে ওদেরকে দাদা বলা। আমেরিকার সঙ্গে তো প্রশ্নই আসে না। নিজের আলাদা আইডেন্টিটি রেখে যাওয়া, গোটা দুটো আলাদা বিশ্বকে ব্যালেন্স করার জন্য মাঝখানের পিলার। এবং এই 20 বছরে ইন্ডিয়া যে যাত্রা শুরু করেছে সেটাকে পিকে নিয়ে যেতে হবে, ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে সারা পৃথিবীতে ইন্ডিয়া নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতে হবে, যাতে করে
ইন্ডিয়াতে মারাত্মক মারাত্মক রকম ইকোনমির গ্রোথ হয় আর এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যাতে করে আমাদের দেশের প্রত্যেক ছেলে মেয়ের চাকরি পেতে পারে, চাকরির অভাব না হয়। একটা কথা আমি বলবো, আপনাদের হয়তো অনেকের কি জানি আবার হয়তো 6 মাস পর বুঝতে পারবেন যে ঠিকই বলেছিল শুভদীপ স্যার। আজকে না ভারতবর্ষে 10 বছর আগে আমি যখন পড়াতাম আমি বলতাম এমপ্লয়মেন্ট নেই, বাট আজকে আমি যখন নিজে দেখি যে ভারতবর্ষে এমপ্লয়মেন্ট আছে, যথেষ্ট আছে। কি নেই জানেন তো? এমপ্লয়েবিলিটি নেই। আমাদের ইউথরা, আমাদের ছেলেমেয়েরা আজকের দিনে এমপ্লয়েবল নয়। আমার কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনারের পোস্ট কলকাতার অফিসে, হেড অফিসে তো গুড়গাঁওতে তো অনেক আছে গ্রাফিক্স ডিজাইনার, লাস্ট 3 মাস ধরে খালি প্রচুর সিভি এসছে, বড় বড় ডিগ্রি করা। এই যে স্কিল বাংলা চ্যানেলের থাম্বনেল, একটা থাম্বনেল বানাতে দিলে আর সে বানাতে পারছে না, সে তো এমপ্লয়েবল নয়, তাকে কি করে চাকরি দেওয়া হবে? আমাদের ইনস্টিটিউটে বায়োলজি আর ইংলিশ টিচারের ভ্যাকেন্সি রয়েছে, এই মুহূর্তের কথা বলছি। গ্রাফিক্স ডিজাইনারের ভ্যাকেন্সি, কলকাতার অফিসের কথা বলছি, ইংলিশ বায়োলজি টিচারের ভ্যাকেন্সি, ডিগ্রি আছে, অনেক সিভি আসছে, এমপ্লয়েবল নয়। সে বায়োলজি নিজে অনেক কিছু জানে, পড়াতে গেলে স্টুডেন্টরা ঘুমিয়ে পড়বে, পড়ানোর স্কিল নেই, কারোর পড়ানোর স্কিল, সে ওভার স্মার্ট, এদিকে 2 মিনিট কথা বললে 3টে ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তাহলে কি ভ্যাকেন্সি নেই না এমপ্লয়েবিলিটির অভাব? এমপ্লয়েবল নয় এরা। তো এমপ্লয়েবল হয়ে ওঠো বাচ্চা ছেলে মেয়ে যারা এই ভিডিওটা দেখছো, তাদের বলবো ইন্ডিয়াতে আজকের দিনে আর চাকরি নিয়ে ভাবতে হবে না, এমপ্লয়েবল হও, স্কিলটাকে নিজে সেই জায়গায় নিয়ে যাও, ডিগ্রি নিয়ে বসে থেকো না। আর যদি তোমার প্রাইভেট জব দরকার হয় সামনের মাসে ফেব্রুয়ারিতে, গভর্নমেন্ট জবের কথা বলছি না, প্রাইভেট জব, তাহলে আমরা 23শে জানুয়ারি থেকে সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীকে প্রণাম করে 7ই ফেব্রুয়ারি অবধি অনলাইন ট্রেনিং করাবো তোমাদেরকে। এই 7ই ফেব্রুয়ারিটা একটু এক্সটেন্ড হতে পারে, এটা 20 ফেব্রুয়ারি অবধি চলে যেতে পারে, কারণ আমরা যা বলি তার থেকে বেশি পড়াই, কম পড়াই না, কম শেখাই না। অনলাইন ট্রেনিং হবে, তোমার কাছে ল্যাপটপ লাগবে না, মোবাইল থাকলেই হবে, কোথাও আসতে হবে না, বাড়িতে বসে ট্রেনিং করতে পারবে। মার্চ মাসে তুমি দেখে নাও তুমি চাকরি পাচ্ছ কিনা, একটা নয় একাধিক চাকরি পাবে, গ্যারান্টি, যদি নিজেকে এমপ্লয়েবল করতে পারো, স্কিলড করতে পারো। এই ট্রেনিংয়ে তোমাকে শেখানো হবে কমিউনিকেশন স্কিল, আর যার কমিউনিকেশন স্কিল আছে ও যে কোনো কোম্পানিতে চাকরি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই ব্যাচে টোটাল 500 জনকে আমরা ট্রেনিং দেব। এই 500 জনের মধ্যে ট্রেনিং পিরিয়ডেই যারা ভালো করবে, যিনি ট্রেনার থাকবেন তিনি নিজেই বুঝে যাবেন, তাদেরকে আড্ডা 24/7-এই নিয়ে নেওয়া হবে। প্রথমে 3 মাসের ইন্টার্নশিপ করানো হবে, 5,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। 3 মাস ইন্টার্নশিপ যেই কমপ্লিট হয়ে গেল, তারপর ফুল টাইমার হিসেবে নিয়ে নেওয়া হবে। যার যেমন স্কিল সে তেরম স্যালারি পাবে, 15,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত। কারণ আমরা তো চাইবো না না যে যাদের ভালো স্কিল, যারা এমপ্লয়েবল, যারা আমাদের স্টুডেন্ট ভালো শিখেছে, তারা অন্য কোনো কোম্পানিতে চলে যাক। আরে কেন বাবা, আমার কোম্পানিতে তো ভালো এমপ্লয়ি চাই, তো তাদেরকে আমরাই নিয়ে নেবো। আড্ডা 24/7 বিশাল বড় কোম্পানি, 5 জন 10 জন 15 জনের ব্যাপার না। 500 জনের মধ্যে যদি দেখা যায় 200 জন সেরা স্কিল্ড, তো ওই 200 জনকে আমরাই নিয়ে নেবো আমাদের কোম্পানিতে। আর বাকিরাও যারা শিখবে, তারা কোনো না কোনো কোম্পানিতে তো মার্চ মাসে জব পেয়েই যাবে, বা ইন্টার্নশিপ পেয়ে যাবে, 2-3 মাস পর জব পেয়ে যাবে। শিখতে তো হবে। তো এক্ষুনি আমার টিমকে কল করে নাও যারা বাচ্চারা আছো, 9650 634247, এটা আমার টিমের ফোন নাম্বার। ট্রেনিং সম্পর্কে পুরো বুঝে নাও, এনরোল করে নাও। অল দ্য ভেরি বেস্ট।